যতই তুমি ত্রিশূল হাতে মহিষাসুর বধের জন্য মৃত্যু মঞ্চের আয়োজন করো, যতই তুমি দুর্গের সবচেয়ে উঁচু জায়গাতে মৃত্যু ঘণ্টা ঝুলিয়ে বাজাও, যতই তুমি আঘাতে জর্জরিত হয়ে উন্মাদিনী হয়ে ওঠো ডার্লিং, এই ভগবানপুরে শুধু থাকবো আমি আমি কিন্তু লোকে শুনে না। কে তুমি? আগে খাঁটি বেটা ছেলে, পরীক্ষার প্রার্থনীয় আর বিফলে মূল্য কেন? ইডিয়েট! এখানে এলে কি করে? এই দেখো, গেটে তোমাকে কেউ আটকালো না? এই দেখো, এটা কি মহাকারণে জ্ঞান নাকি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছি বলে 14 জায়গায় আটকাবে, তারপরে মেটাল ডিরেক্টর দিয়ে পরীক্ষা করবে? এ তো আপনার বাড়ি আর আমাদের জন্য অপরিচিত দ্বার। কিন্তু তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না। কে কে তুমি? কোন আল্লাহ ভগবান? নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছেন? হ্যাঁ। আমি নেতাজি সুভাষচন্দ্র বসু নই। তাহলে? আচার্য জগদীশ চন্দ্র বসুর নাম শুনেছেন? হ্যাঁ। আমি আচার্য জগদীশ চন্দ্র বসু নই। তাহলে তুমি কে সেটা বলো না তো? সুশান্ত ভট্টাচার্যর নাম শুনেছেন? না না, সেইটাই আমি। আজ ওই আদমের নামটা সুশান্ত ভট্টাচার্য। কিন্তু এখানে কি চাই তোমার? আপনার পিছুন প্রশান্ত! গড আল্লাহ ভগবান, কথা কমপ্লিট করতে দিন স্যার। আপনার পেছন পেছন ঘুরতে চাই, মানে একটা কাজ চাই। ও বলো। আচ্ছা, আমার কাছে তোমাকে কে পাঠিয়েছে? মাতঙ্গিনী হাজরা। না স্যার, ভুল করে ফেলেছি। আমার কাছে পাঠিয়েছে রানী এলিজাবেথ। জায়গা পাও নাই? না স্যার, আবার ভুল করে ফেলেছি। এবার আর ভুল হবে না। সত্যি করে বল, আমার কাছে তোকে কে পাঠিয়েছে? মমতা ব্যানার্জি। কি করবো স্যার, 33% মহিলা সংরক্ষিত আসন, মুখ্যমন্ত্রী পর্যন্ত মহিলা, তাই কথা বলতে গেলি মহিলার নাম আগে বেরিয়ে আসে। Get out! I say you get out! আমার সন্ধানে ভালো ভালো মহিলা আছে স্যার, লাগলে বলবেন। আগে বলবি তো? চাকাবি চাকাবি। না স্যার, কি যেন বলছিস? তোর কাছে ভালো ভালো মহিলা আছে? স্যার আছে। কেউ লাগবে বলুন? একটা ডিম ভর্তি, মানে প্রেগনেন্ট বৌদি আছে, লাগলে বলবেন। আমি ফুর্তি করার জন্য মেয়ে খুঁজছি, উনি ডেলিভারি করার জন্য পেশেন্ট পাঠাচ্ছে। চলবে না চলবে না, অন্য কিছু থাকলে বল। একটা সেকেন্ড হ্যান্ড ডবল টিকার বাস আছে, মানে দিবস শিব মোটা, লাগলে বলবেন। না 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 না। এই, তোর কাছে কচি কিছু নাই? আছে স্যার আছে, বাংলাদেশের ইলিশ, পেটি একদম চকচক চকচক করছে। ফাটা ফাটা করছে। আর এই উঠতে বলছে ছেলেরা পিছনে লাগবে না, সর্বদাই বোরখা পরে থাকে, লাগলে বলবে। এই তো লাগবে। এই, দেখতে কিরকম? 3 ভাগের 1 ভাগ কাটি না, 1 ভাগ করি না, আর 1 ভাগ লাগি না। কাটিনার মতো চোখ, আর করিনার মতো ফিগা, স্যার নাগিনার মতো ছবল। তাই তো চাই প্রশান্ত, আমি জাত সাপুরে খেলতে যদি হয় ওই বিশালার সামনেই খেলা উচিত। প্রশান্ত, টাকার জন্য চিন্তা নেই, যত টাকা লাগে আমি কাল রাত্রে আমার বাগান বাড়িতে তোমার ওই বাংলাদেশের ইলিশকে নিয়ে চলে এসো। বাগান বাড়ির ঠিকানাটা স্যার? নবীপুরের পলাশ ডাঙ্গা, ঠিক রাত্রি 10টা। চিন্তা করবেন না স্যার, আমি কাল আপনার জন্য এত জ্যান্ত ইলিশ নিয়ে পৌঁছে যাব। তবে স্যার
সঠিক দাম দিতে পারবেন তো? এই দাম না পেলে ওই ইলিশ রানী বোরখা খুলবে না কিন্তু। এই যে বিলাসবাবু বসে গেছি, দেখে এনেছি। কোথায়? ওই বাইরে অপেক্ষা করছে। যাও ডেকে নিয়ে আসো। তুমি এই দিক দিয়ে চলে যাও, টাকার জন্য কোনো চিন্তা করো না, কাল সকালে আবার দেখা হবে। গড আল্লাহ ভগবান। ওকে, তাহলে স্যার কি খাবেন? এখন থেকে চিন্তা করুন, ভাপা না পাতুরি, আমি কেটে পড়ি। ও, এই না হলে আমার ভাগ্য। দুর্ভাগ্য। ঠিক ঠিক বলেছেন কাকা, সত্যি আমার দুর্ভাগ্য। আমি আপনার জন্য এত কিছু করছি, অথচ আপনি আমাকে চিনতে পারছেন না। আমাকে ডেকেছো কেন? সে কিরে সফল, কাকাবাবু কিছু বলিসনি? উনি তো আসতেই চাইছিলেন না, জোর করে ধরে নিয়ে আসতে হলো। কি করে বলবো? কথাগুলো বলবোই বা কখন? আমার উপর রেগে আছেন কেন কাকাবাবু? শুনেছেন তো, আমি ওই ফুলকিকে, প্রকাশ্য দিবালোকে, হাততলায় অগণিত মানুষের সামনে ধর্ষণ করেছি। তুমি কি এই কথাটা বলার জন্য আমাকে এখানে ডেকেছো? এত অধৈর্য হচ্ছেন কেন? আগে বিলাসবাবুর কথাটা শুনুন। ওই ভগবান আর বিলাসবাবু যা করেন সকলের মঙ্গলের জন্য। বিশ্বাস করুন, আমি নিজের জন্য ফুলকির ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলিনি, খেলেছি আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। সামনের পঞ্চায়েত নির্বাচনে আপনি ভোটে দাঁড়াচ্ছেন। এবার ভাবুন, নির্বাচনের আগে আপনার ছেলের সাথে ওই ফুলকির বিয়েটা সেরে ফেলেন। একটা ধর্ষিতা মেয়েকে বৌমা হিসেবে মেনে নিচ্ছেন বলে পাবলিকের কাছে আপনার একটা ইমেজ তৈরি হবে। তারপর ওই ধর্ষিতা বৌমাকে পাশে বসিয়ে জিভে করে ঘুরুন, স্টেজে স্টেজে বক্তৃতা দিন, দেখবেন বিপক্ষের প্রার্থী আপনার পাশে দাঁড়াতেই পারছে না। সব ভোট আপনার দিকে পড়বে। একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে তুমি আমার ভবিষ্যতে আলো জ্বালতে চাইছো আজকে? হ্যাঁ, চাইছি। আপনি বাজলে বাপের নাম, আমরা টাকা হবে, চেয়ার হবে, ক্ষমতা হবে, গাড়ি বাড়ি হবে। এখন আপনার ছেলে সামান্য একটা সাংবাদিক। আপনি ভোটে জিতলে আপনার ছেলে একটা খবরের কাগজের মালিক তৈরি হবে। তোমার বৌমা ভালো মন্দ খেতে পাবে। তারপর ধরুন মাসিমা, মানে তোমার মা বয়স হয়েছে, অসুস্থ হলে ভালো নার্সিংহোমে ভর্তি করতে পারবেন। মারা গেলে দুর্গাপুজোর মতো ঘটা করে সাধ্য শান্তি করতে পারবেন। বিলাস, খরচকার আমা। আপনি খরচ করবেন? হ্যাঁ সফল, কাউকে কথা দিলে আমি কারো কথার খেলাপি করতে পারি না। পোস্টার, ব্যানার, ভোটারদের হাত খরচ, মাইক, স্টেজ, জিপের তেলের দাম সব আমি দেব। আর হেলিকপ্টার? না, হেলিকপ্টার ভোটে ব্যবহার করা ঠিক হবে। দেখলি না এই লাস্ট ইলেকশনে বিরোধী পক্ষ মমতার আঁচল ধরতে পারলো না বলে ওই হেলিকপ্টারের পাকা ধরি কিরকম অভিযোগ তৈরি করলো। মমতার কাছে দিল্লি ছিল, তাই ও বেঁচে গেল। আর আমার কাছে তো ভগবানপুর ছাড়া কিছুই নেই। বিলাস, তুমি শুধু শুধু সময় নষ্ট করছো। না কাকুবাবু, আমি সময় টাকা কিচ্ছু নষ্ট করছি না, এটা আমার কর্তব্য। তবে হ্যাঁ, ভোটের প্রচারে ওই ফিল্ম স্টারদের আনা একটা ফ্যাশন হয়ে দাঁড়ায়। দেব থেকে জিৎ, শ্রাবন্তী থেকে শুভশ্রী, বলুন বলুন কাকে চাই? প্রয়োজনে আমি বোম্বে থেকে হিন্দি সিনেমার আর্টিস্ট নিয়ে আসবো। আর টাকা? হ্যাঁ করবো, সঙ্গে আমি মিছিলও করবো। তবে হ্যাঁ, মিছিলে একটা ডেড বডি, এই ডেড বডি ছাড়া ইদানিংকালে মিছিল বেশ ভালো জমছে। স্বপন, বলুন। এই গোটা গ্রামটা ঘুরে দেখতো, এই বয়স হয়ে গেছে, 2-4 দিন বাঁচবে এইরকম একটা ভাগ চাষি কে আছে? আমি কিন্তু তাকেই মেরে দেবো। কাকাবাবু আপনি বলবেন ওই চাষি আমার দলের লোক ছিল, বিরোধী পক্ষ মেরেছে, ব্যাস। তারপর দেখুন না, যতক্ষণ না ডেড বডি থেকে পচা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ মিছিল ছেড়ে যাবে না।
আমি ভোটে দাঁড়াবো না বিলাস, কাকাবাবু, যে দাঁড়াতেই হয় তাহলে তোমার বিরুদ্ধে আমি আদালতের কাঠ গড়ায় দাঁড়াবো। এমন কথা বলে না কাকাবাবু। আমি যা বলছি তুমি তাই করবে। তোমার কথা ফুলকি শোনে। তুমি ফুলকি কিনে কলকাতা চলে যাও, ওখানে গিয়ে থাকো। আমার বিরুদ্ধে ফোনা তুলেছে ফুলকি, ওকে বোঝাও, নাইলে তোমার এমন অবস্থা করব। এইবার তোমার আসল লুকটা বেরিয়ে এসেছে। তুই কান খুলে শুনে রাখ শয়তান, ওই ফুলকির পাশে দাঁড়িয়ে আমি যতক্ষণ না তোর হাতে হাত করি পড়তে পারছি ততক্ষণ আমার শান্তি নাই। আমি ফুলকির মনোবল ভেঙে দেবো। কি করে? কাকাবাবু, দয়া করে আমার কথা শুনুন। আমি চলে দাঁড়ান দাঁড়ান, কমসে কম আমাকে প্রণাম করতে দে। খবর দেখ আমি কি রকম ফুলকির মনোবল ভেঙে দিলাম। হ্যাঁ, ভগবান, আমি তো ভগবান। এবারে লাস্টে কি করবো বিলাস বাবু? খবর তুই তো আমার সাথে থেকে থেকে কিরকম একটা কঠিন হয়ে গেল। এই মাত্র কাকাবাবু মারা গেল, রক্ত এখনো গরম আছে। কোথায় তুই ছুটে এসে আমাকে ঝাঁকিয়ে বলবি বিলাস বাবু এ আপনি কি করলেন? এই কাকাবাবুর মতো একটা ভালো মানুষকে আপনি মেরে ফেললেন। কি করলেন স্যার? আপনি কি করলেন? আপনি মেরে ফেললেন সঞ্জীব বাবুর মতো একটা ভালো মানুষকে আপনি এভাবে খুন করলেন। যখন রাগ করে সে তাকায় আর ভুরুর ধনু বাঁকায়, কি মিষ্টি দেখায় তাকে আমার মন ক্যামেরায় ছবি তুলে রাখে। যখন রাগ করে সে তাকায় আর ভুরুর ধনু বাঁকায়, কি মিষ্টি দেখায় তাকে আমার মনে ক্যামেরায় ছবি তুলে রাখে। বন্ধ করুন, বন্ধ করুন আপনাদের গান। আপনার মনে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? অপরাজিতা, তুমি এখন যাও, বিলাস বাবুর মাথা ঠিক নেই। তুমি চুপ করো। দিনের পর দিন ধরে অনেক কিছু আমি সহ্য করেছি। মানছি ওই বিলাস বাবুর কাছ থেকে টাকা নিয়ে আমি অনেক কিছু করেছি, কিন্তু তাই বলে এই নয় সারাটা জীবন অন্যায়কে আমি প্রশ্রয় দেবো। অন্ধ কিংবা বোমা প্রতিবন্ধী হয়ে আমি বসে থাকবো। এসব তুমি কি বলছো অপরাজিতা? এই যে আমি এত কিছু পাপ করছি কার জন্য? শুধু তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। আমি চাই তুমি যাতে সচ্ছল থাকো, তোমার বাম্মা যাতে ভালো থাকে, সুখে থাকে, তোমার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়। অপরাধ না চাইলে কোনো মানুষ সুখে থাকতে পারে না স্যার। এক মিনিট, এক মিনিট। এবার তো আমিই উপরওয়ালা। আমি এখন চাইছি তুমি যাতে সুখী হও, আর তার জন্য শপথ বল বল। কি কি বলবো বলুন তো? এই তোকে কালকে যে কথাটা আমি বললাম, কি বললেন মানে? এই তোকে বললাম না আমি তিস্তাকে ডিভোর্স করে অপরাজিতাকে বিয়ে করবো। ও হ্যাঁ বলেছেন। আপনাকে রেজিস্ট্রি ম্যারেজ করবে, স্ত্রীর মর্যাদাও দেবে। কিন্তু আমি যদি বিয়ে না করি? কেঁদে ফেলবো, আমি কেঁদে ফেলবো। এমন ভাবে বলো না, আমার শয়নে স্বপনে জাগরণে শুধু তুমি আর তুমি। আমি চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি তুমি ফুলকির দলে নাম লেখাতে নদীর পারে গিয়েছিলে, যেমন আজ সকালে গিয়েছিলে। স্যার, তুমি তুমি ফুলকি আর সজলের বাবা মাকে আমি খুন করেছি এ কথাটা নিশ্চয়ই বলে দিয়েছো। এসব আপনি কি বলছেন স্যার? আমি আমি বলছি না, বলছি স্বপন। স্বপন বল,
আজ সকালে আমি নিজে চোখে তোমায় ফুলকির সাথে নদীর পাড়ে দেখা তুমি করতে ভুল দেখেছো। আরে আমিও তো তাই বলছি, তোমার মতন কাউকে দেখে স্বপন হয়তো ভুলিয়ে ফেলেছে। না, মানে না 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 না, এই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি স্বপনের কথা বিশ্বাস করি, কিন্তু কি করব বলো, প্রাণীর ভয়, বড় ভয়। আর আমিও তো স্বপনকে পুরোপুরি অবিশ্বাস করতে পারি না। স্যার আপনি কি ড্রিঙ্কস করবেন? না মানে আমি ওই ঘর থেকে ড্রিঙ্কস নিয়ে আসবো। তুমি কি আমার কাছ থেকে পালিয়ে যেতে চাইছো? স্যার না মানে আমি যাও যাও, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, নিয়ে এসো। যাও, যাও, যাও। যাবো স্যার, যাবো যাবো যাবো। বুঝলি শ্রাবণ, মেয়েদের বুকে কোনোদিন গুলি চালাবে না। কারণ মেয়েদের বুকে থাকে সন্তানের জন্য স্নেহ, স্বামীর জন্য ভালোবাসা, বাবা মায়ের জন্য ভক্তি শ্রদ্ধা। তাই গুলি চালালে আমার মতো পিঠে চালাবে। শয়তান তোরে বদিবি যে গোকুলে বাড়িছে সে এটা এখনো মরেনি। তপন, ওকে উল্টো দে। আসলে কি জানি, অপু তো সারা জীবন ওর নরম জায়গাতে আদর খেয়ে এসেছে, তাই উপরে যাবার সময় ওই নরম জায়গাতেই আদর খেতে চাইছে। অপরাজিতা, অপরাজিতা, অপু, দেখো, অপরাজিতা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, খবর দে, বল বল, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে। দুটো মারা মানে দুটো চাপ। এইবার আমি 6 মারব। আমাকে বাঁচাও, আমি তো দুই পায়ে পড়ছি, আমাকে বাঁচাও। কি হয়েছে কি? আমি আমি রাগের মাথায় আমি উত্তেজিত হয়ে আমি খুন করে ফেলেছি। খুন? হ্যাঁ হ্যাঁ, খুন। এই দেখো, খুন। সামান্য বিড়াল কুকুর মারতে গেলেও মানুষের হাত কাঁপে, আর তুমি দুটো মানুষকে খুন করে ফেললে। ভুল করেছি কৃষ্ণ,
তিস্তা ভুল করেছি। আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমি ভুল করতে চাইনি। আমি ভুল করতে চাইনি। আমাকে তুই ক্ষমা কর, আমাকে তুই ক্ষমা কর। তুমি না চাইলেও এই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। কিন্তু তার আগে বলো, কি এমন হয়েছিল যে যার জন্য দুটো খুন তুমি করে ফেললে? আরে কে কাকে খুন করেছে? বাবু আমাকে আমাকে বাঁচান। আমার বউ পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে। বিলাস, আরে কি হয়েছে কি খুলে বলো। বলছি এই কিছুক্ষণ আগে সঞ্জীব বাবু আমার বাড়িতে এসেছিলেন। সঞ্জীব বাবু বড় ভালো মানুষ, আসলে এসেছিলেন তিস্তার কাছে। আই সি, কিন্তু কেন? বলছি আসলে ওই ফুলকির কেসে তিস্তা আমার নামে এফআইআর করেছে। এবার থানা পুলিশ হবে, আমার সঙ্গে ফুলকির নামটাও জড়াবে। এতে ওদের বংশের বদনাম হবে। তাই উনি তিস্তাকে অনুরোধ করলেন, তিস্তা তুমি যেন কেসটা তুলে নাও। বাস তিস্তা রেখে গিয়ে একেবারে দিলে খুন করে। কি বললে তুমি? শুধু কি তাই, আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম, আমাকেও গুলি চালিয়েছিল, কিন্তু আমার সেক্রেটারি এই অপরাজিতা ছুটে এসে আমাকে বাঁচাতে এসে তখনই আমার বদলে গুলিটা লাগলো তিস্তার পিঠে। শয়তান, এবার মনে হচ্ছে তোকে সত্যি সত্যি খুন করে দিই। দেখুন আপনি নিজের চোখে দেখুন। ভাগ্যে পুলিশ ছিল না, নাহলে জয় মা শিবানী, তুমি আমাকে রক্ষা করেছো, নাহলে আমি এতক্ষণ ফটাস। আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট, তিস্তা দেবী। বিশেষ করে এসব সাজানো ঘটনা আমি খুন করিনি। পিস্তলটা কিন্তু এখনো আপনিই ধরে আছেন। আমার সামনে আপনি বিলাসবাবুকে মারার জন্য পিস্তলটা চালালেন, এরপরেও বলবেন যে আমি খুন করিনি? এরপরেও আমি বলবো এসব সাজানো ঘটনা, এটা একটা ষড়যন্ত্র। এই শয়তানটা চক্রান্ত করেছে। আরে আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। চলুন। চিন্তা করো না তিস্তা, কোনো চিন্তা করো না। তুমি আমাকে ভালো না বাসলো, আমি তোমাকে কোনো দিন ভুলতে পারবো। আমি সপ্তাহে একবার গিয়ে তোমার সাথে দেখা করবো জেলে। কি হলো? চলুন। হ্যাঁ চলুন। বিলাসবাবু, তেল শেষ হয়ে গেলে প্রদীপটা খুব বেশি মাথা নাড়িয়ে আবার জ্বলে উঠে নিভে যায়। তোমারও কিন্তু তেল শেষ হয়ে এসেছে, যেটুকু বাকি আছে সেটা খুব তাড়াতাড়ি নিভে যাবে। কি বুঝলি? আপনি জানতেন না যে ওর মধ্যে 3টে গুলি আছে? দাঁত খেলা না একটা, না জানলে আমি ওকে পিস্তলটা দিয়ে দে। আমি তো আগে থেকে একটা গুলি বার করে রেখেছিলাম। কিরকম খেললাম বল? আমি অনেক বড় শুয়োরের বাচ্চা দেখেছি, কিন্তু আপনার মতো ইম্পোর্টেড শুয়োরের বাচ্চা একটাও দেখিনি। একটু পায়ে ধুলো দেবেন গুরু, মাদুলি করে পড়বো। এই নে। এই কোন পরীক্ষার সামনে আমাকে ফেললে ঠাকুর? আমাকে বাঁচিয়ে রেখে প্রথমে তুমি বৌমাকে কেড়ে নিলে, এখন আমার ছেলেটাকে পর্যন্ত কেড়ে দিলে। এত তোমার খিদে, এতই যদি খিদে, তাহলে তুমি আমাকে খেলে না কেন? আমাকে খেতে পারলে। যুবরাজকে পাঠাতে পারলে না কেন? তার সঙ্গে আমি আস্তে আস্তে চলে যেতাম। চোখের জল আমার শুকিয়ে গেল, মনে যে আমার শান্ত হবে না। আমি আমার চোখের জল আমার ছেলেটা চলে গেল, টাটকা প্রাণ ছেলেটা আমার অকালে চলে গেল। বাবা চলে যায়নি ঠাকুমা, বাবাকে কলসির সমাজ থেকে জোর করে পাঠানো হয়েছে। সিদ্ধার্থ, হ্যাঁ ফুলকি, সিদ্ধার্থ, আর তাছাড়া তোমরা কাঁদছো কেন? কেন চোখের জল ফেলছো? সিদ্ধার্থ,
আমার বাবা তো বীরের মতন চলে গেছেন। আর আর বীরের আত্মীয়রা কাঁদে না? মোছো মোছো, তোমরা চোখে জল গ্রামে মোছো। আসার পরে সব কি হয়ে গেল সিদ্ধার্থ? না দিদিমণি, ওই শয়তানটা আমার উপর বদলা নেওয়ার জন্য এসব করছে, কিন্তু না, আমার জন্য তোমাদের জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলতে দেবো না না সিদ্ধার্থ। দিদিমণি, না আমি সিদ্ধার্থ- না 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 না, তোমার জন্য কিছু হয়নি, হয়েছে এই গ্রামে ভীতু কাপুরুষগুলোর জন্য। ওরা যদি সেদিন প্রতিবাদে ঝড় তুলতো, তাহলে আজ এইভাবে করতে বাবুকে চলে যেতে হতো না, কিন্তু যেতে হতো না। ওই শয়তানটা আমার উপর প্রতিশোধ নিয়েছে নি। একে একে সবাইকে ধ্বংস করবে, এটা আমি কিছুতেই হতে দেব না। আমার জন্য আর আর কিচ্ছু যাতে না হয় আমি সেই ব্যবস্থাই করব। আমার জীবন নিয়ে আমি আর চিনিমিনি খেলবো না। খেলতে তোমাকে হবেই ফুলকি। সিদ্ধার্থ, হ্যাঁ, আমি এতদিন আমি তোমাকে বারণ করেছিলাম, কিন্তু আজ আমি তোমাকে বলছি তুমি ওকে কুপিয়ে কুপিয়ে কাটো। অস্ত্র লাগলে আমি দেবো, সিদ্ধার্থ, শাস্তি তোমাকে ওকে দিতেই হবে। ওকে শাস্তি দিতেই আমার ছেলেকে যারা অকালে আমার গোল থেকে কেড়ে নিয়েছে, আমার আতলেতে শূন্য করে দিয়েছে, তাকে তুই কিছুতে ছাড়িস না। কথা দে মা, কথা দে, আমার ছেলের পথে পথে রক্তে হিসাব তুই করছিস। সবাই আমার স্বামীকে মেরে ফেলার প্ল্যান করছে, তাই না বৌদি? তোমাদের এই বদল করার সমাজ করতে বদলার মিছিলে প্রথম সারিতে দাঁড়িয়ে হাতে ন্যায়ের পতাকা নিয়ে মূল্যবোধের স্লোগান দেওয়ার জন্য আমি এগিয়ে চলেছি। বৌদি, কিন্তু শুনেছি মিথ্যে ভাবে ওই শয়তান পুলিশ অফিসার তুষার তোমাকে তো থানায় নিয়ে গিয়েছিল বৌদি। মিথ্যা প্রবাদ দিয়ে নিয়ে গিয়েছিলাম ফেরত নিয়ে আসার জন্য। তুষার বাবু, তোমার আজ ছেলে তোমার কাছ থেকে চলে গেছে মা, কিন্তু এই খারাপ ছেলেটা ভালো হয়ে তোমার কাছে আবার ফিরে এসেছে। তুমি হ্যাঁ, আমি। তুমি জানো, ছোটবেলা থেকে আমার গায়ে কেউ হাত তোলেনি। আমি যা করেছি সবাই তা মেনে নিয়েছে। আমার অন্যায়কে সবাই সাপোর্ট করেছে। পাপ পুণ্যের পার্থক্যটা কোনোদিন কেউ বোঝায়নি। তুষার বাবু, কেউ সামনে দাঁড়িয়ে শাসনের অধিকার নিয়ে বলেনি, তুষার যা করছিস তুই ভুল করছিস। বড়দের অধিকার বোধ থেকে তুই যেদিন আমার গালে একটা চড় মেরেছিলে, মাগো, সেদিন যে পোশাকটা আমি পরেছিলাম, চটটা যদি সেদিন মারতে, তাহলে তোমাদের এই তুষার পাল যেখানে সেখানে হাত পাততো না। তুষার বাবু, আপনি আপনার ভুলটা বুঝতে পারলেন ঠিকই, কিন্তু সেদিন যাবার সময় বলেছিলাম না, বলার সময় হলে আমি ঠিক বলবো। আজ আমার সেই দিনটা এসছে, ওই স্কাউন্ডেলটার সামনে। যদি আমি বৌদিকে অ্যারেস্ট করার নাটকটা না করতাম, তাহলে যে কোনো ভাবে ও বৌদিকে মেরে ফেলতো, হয়তো আমাকেও মেরে ফেলতো। তাই তো গ্রেফতারের নাটক করে বৌদিকে আমি থানায় নিয়ে গেছি ঠিকই, কিন্তু কাগজে কলমে আমি কোনো কেস সাজাইনি। এত বছর পুলিশের চাকরি করছি, কোনটা কে কাকে করতে পারে আর কে পারে না, সেইটুকু বোঝার ক্ষমতা আমার আছে। তাই যৌতুক গৃহে আগুন লাগার আগে ওই লক্ষ্মী প্রতিমাকে ওই যৌতুক গৃহ থেকে আমি বের করে এই মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য নিয়ে আসলাম। সেই বড্ড দেরি করে ভুলটা বুঝলেন তুষার বাবু। সেই ভুলের মশলা আপনি দিচ্ছেন না, দিচ্ছি আমরা। জানি, আমরা। তার জন্যই আমি বলছি, আমি ক্ষমার যোগ্য নই, আমি ক্ষমা চাইতে পারি না। যা শাস্তি আপনারা আমাকে দেবেন আমি মাথা পেতে নেবো। তুষার বাবু, বলুন আমাকে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে আমার ছেলের জীবনকে, বল পাখি। ফিরিয়ে দিতে হবে আমার নাতির স্বপ্নকে, বল পাখি। ফিরিয়ে দিতে হবে ফুলকির সম্মানকে, বল পারবি? পারবি না, পারবি না, জানি তোদের কোনো ক্ষমতাই নেই। আজ আমি ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে ঠাকুরকে আমি দেখে বলবো, ওগো ঠাকুর, তুমি যদি এইভাবে আমাদের উপর অত্যাচার করে দাও, তাহলে ভক্ত থেকে তোমার পূজা এবার উঠে যাবে। কেন করবো পূজা? কেনার জন্য
যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা খেয়াল রাখো কি দিদিমণি। কথা? হয়তো হয়তো এই ছোট মুখে বড় কথা শুনবে, তবুও বলছি ওই বুড়ি মানুষটা চোখের জলে পিছল হয়ে যাবে বিলাস বর্মনে চলার পর। আর ওই পিছল বসে পা হড়কে যখন বিলাস বর্মন একবার পড়বে, তখন আর উঠে আড্ডা হতে পারবে না। ওই হারামি মাজা ভেঙে গজা হয়ে যাবে, গজা হয়ে যাবে, দেখবে গজা। বৌদি, আমার তো আর কিছু করার নেই বৌদি। হ্যাঁ বৌদি, হ্যাঁ, হাজার হলো ওই বিলাস বর্মন তো তোমার স্বামী, তাই বলতে বাধ্য হচ্ছে তোমার স্মৃতিতে চওড়া করে পড়া সিঁদুর, তোমার কপালে ওই সিঁদুরের টেপ, তোমার হাতে শোভা বাড়ানো ওই শাখা পলা আজ আমার কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। চিন্তা করছিস কেন ফুলকি, চিন্তা করছিস কেন? স্বামী মারা গেলে স্ত্রীরা সিঁদুর মুখে ফেলবে, এটাই পৃথিবীর নিয়ম ছিল। আজকে সেই নিয়মটাকে আমি বদলালাম, এই সিঁদুরটাকে আমি নিজেই মুছে ফেললাম। আজ ওই বিলাস বর্মনের কাছ থেকে আমি সরে গেলাম, কাল তোর মৃতদেহটা শ্মশানে পৌঁছবার লোক পাওয়া যাবে না, পশু ফেলে দিলে ও লাশটাকে কেউ পড়াবে না, এমনকি সাগরে ফেলে দিলে তিন শকুনরা উপোস করে মরবে, তবে ওর মাংস খাবে না। আমি চলি। কোথায়? আমিও চলি অফিসার, আমিও চললাম। আমি যাচ্ছি ওই বিলাস বর্মনের কাছ থেকে শেষ নিঃশ্বাসটা ছিনিয়ে আনার জন্য। না ফুলকি, আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। আজ আপনি কোন আইনের কথা বলছেন অফিসার? যেদিন ওই জানোয়ারটা আমার উপর অত্যাচার করছিল সেদিন কোথায় ছিল আইন? যেদিন ওই জানোয়ারটা নিরীহ অধিকারিকে খুন করেছিল কোথায় ছিল আপনার আইন? সেদিন আপনাদের আইন হাসপাতালে বিশ্রাম নিচ্ছিল। যেদিন ওই কাকা বাবু আর অপরিচিতাকে খুন করলো সেদিন আপনাদের আইন প্রমাণ খুঁজতে ব্যস্ত ছিল। অফিসার, ছোটবেলায় আপনাদের আইনকে পোলিও খাননি, তাই বড় হয়ে আপনাদের আইন না হাত থেকে এমনি ভাবে পঙ্গ হয়ে গেছে স্যার, পঙ্গ হয়ে গেছে। তাই আমিও ভুলবো না আমার বাবা মায়ের মৃত্যুটা, আমি ভুলে যাবো না, আমি ভুলবো না, ভুলতে পারবো না। আমার সীতার মৃত্যু, যে আমাকে সর্বদা সহায়তা করত, কষ্ট করে সংসার চালিয়ে সৎভাবে বেঁচে থাকার প্রেরণা দিত। না, আমরা কেউ আমাদের যন্ত্রণার কথা বলতে পারিনি, কারণ ওই কেউ তার বাচ্চাটা আমাদের জীবনটাকে অন্ধকারে ভরিয়ে দিয়েছে, অন্ধকারে ভরিয়ে দিয়েছে। তুমি ঠিক বলেছো ধরিত্রী। এই তো স্যার, আমি এসে গেছি। আমাকে কোন বর্ডারে ডিউটি করতে যেতে হবে বলুন? হবে না স্যার, আমার পিস্তলটা না সরকার কেড়ে নিয়েছে। আপনি যদি সুপারিশ করেন তাহলে পিস্তলটা আবার ফেরত পাবো। তারপর এই ধরিত্রীর বুকে যারা ধ্বংস করতে যায় সেসব বহিরাগত সমাজ বিরোধী স্বার্থান্বেষী মানুষগুলোর বুকে চালাবো স্বাধীনতার গুলি। তুম, তুম, তুম। কি ধরিত্রী বা, আজ প্রশাসন তোমার পাশে, সাংবাদিক তোমার পাশে, জনগণ তোমার পাশে। তুমি সাজবে না রণক্ষেত্রের পোশাকে, দেবে না সৈন্যদের আদেশ, চালাবে না তলোয়ার। এবার জনগণের সুরক্ষার জন্য হে প্রশাসন তুমি তৈরি তো? অন্ধকারের বুক চিরে আজ দেখাবো দিনের আলো, মুছে যাবে যত সব আছে আবর্জনার কালো, পায়ের চাপে কাঁপবে মাটি, কুঁচকে উঠবে ভুরু, স্বাধীনতার সত্তা ফেরাতে মুক্তিযুদ্ধ শুরু, মুক্তিযুদ্ধ শুরু। না না,
যুগে আমি কাউকে বিশ্বাস করি না। আমার বিশ্বাসঘাতক বউ তিস্তাকেও ছাড়িনি, তার বিশ্বাসে আমি বন্দুক ধরিয়ে দিয়েছি। আমি শুধু বিশ্বাস করি ক্ষমতা, অর্থ আর সকলকে বোকা বুঝানোর কূটবুদ্ধি। কিন্তু স্বপন এখনো আসছে না কেন? স্বপন, এই যে আমাকে ডেকেছেন গুরু। আজকে আমার মনটা বড়ই চঞ্চল। জানি না কেন মনে হচ্ছে এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই। এত বিষয় সম্পত্তি কি হবে? এই কেউ না থাক, তুই তো আছিস। আমি মরে গেলে সব তো। কার জন্য জিলিপি ভাবছো গুরু? তুমি শালা কালকে উঠে সুযোগ পেলেই ছোবল মারবে। এই শোন শোন, আমি মরে গেলে তুই সব রক্ষা করতে পারবি তো? আমি তো ভেবেছিলাম অপুকে তোর কাছে রেখে যাবো, কিন্তু কি করবো বল, ও তো বেইমানি করলো, তার পুরস্কারও পেল। গুরু তুমি কি আমায় টেস্ট করছো? শালা এই পৃথিবীতে এখনো বেঁচে আছি শুধুমাত্র তোমার জন্য। তোমার যে নুন খেয়েছি তার জন্য 3.5 জন্ম তোমার গোলাম হয়ে থাকবো। সারে কেন? তুই কি চুপি সারে পিছন মারার ধান্দা করছিস নাকি? কি যে বলো গুরু, হাফ বললাম কারণ যা জিনিসের দাম বেড়েছে, হাতে বেশি কিছু না এলে হাফ জন্ম আগেই উপরে চলে যেতে হবে। হ্যাঁ তা যা বলেছি। এই আমাদের আমদানি বাড়াতে হবে। হয়ে যাবে হয়ে যাবে। যে খাই চিনি তাকে যোগায় চিন্তা বলি। এই তুই আজ রাতে কারখানার গোডাউনের চাবিটা নিয়ে অপেক্ষা করবি। 2 লরি রান্নার গ্যাস আসবে ঠিক রাত্রি 2টো। ও মন্ত্রীর সাথে আমার সব কথা হয়ে গেছে। গুরু হঠাৎ করে গ্রামের কারখানায় এত রান্নার গ্যাস? এই শহরের মানুষ এখন রান্নার গ্যাসের উপর সজাগ দৃষ্টি রেখেছে। হ্যাঁ এনিওয়ে, তোকে আমি যে জন্য ডেকেছিলাম, ওই ভাগ চাষি রফিকুলকে একবার খবর দিত, ওকে একটু করকে দিতে হবে। গুরু আমি এক্ষুনি ওদের পাঠিয়ে দিচ্ছি। ওদেরকে চাপ দিলে পুজোর নৈবেদ্য আপনা আপনি আমাদের কাছে চলে আসবে। যা দেখে দে। রফিকুল, রফিকুল, হুজুর আমাকে ডেকেছেন? আমার নাম নিবেন। এবছর যে পরিমাণ ধানের ভাগ দিয়েছি তাতে করে আর বোধহয় তোদের জমি থাকবে না। হুজুর আমরা খবর করে মারা যাবো হুজুর, দয়া করুন হুজুর। এবছর আল্লাহ ঠিক মতো পানি দেন নাই, তাই ফলন কম হয়েছে। জমি দেওয়ার মালিক আমি, পানি দেওয়ার মালিক তোদের আল্লাহ। ওই আমাকে পানির গল্প শুনিয়ে কোনো লাভ নেই। আমি কিন্তু সঠিক হিসাব চাই। হুজুর সামনে বছর মেকআপ করে দেবো হুজুর। ঠিক আছে ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা রফি, এবছর যে পরিমাণ তিলের ভাগ দিয়েছি তাতে যে তেল হবে সেই তেল তো আমার ইয়েতে মানে ওই আমার রান্নাঘরে দিতেই তো শেষ হয়ে যাবে। তাহলে আমি নেতা, থানা, পুলিশকে কি দেবো? হুজুর এই বছর তিল চাষের সময় আল্লাহ অতিরিক্ত বেশি পানি দিয়েছিল, তাই তাই তাহলে দেখছিস তো ভগবান, আল্লাহ, গড তাদের খুশি মতো কাজ করে চলে, তার বেলায় কোনো দোষ নেই। আর আমি একটু আনন্দ করার জন্য ইচ্ছা মতো কাজ করলি যত দোষ। হুজুর আপনি কি কোনো দোষের কাজ করতে পারেন? ঠিক বলেছি, আমি কোনো দোষ করি না। আর তোদেরকে বলছি আমাকে সঠিক ভাগ দিয়ে তোরা প্রতিদিন একটু করে কম খাবি। এই শোন, একটা কথা আছে, কার্ল মার্কস বলেছিলে অনাহারে নাই খেয়ে বেশি খেলে বাড়ে না। হুজুর সিনেমাতে শুনেছি সত্যজিৎ রায় এ কথা বলেছিল। হ্যাঁ, এইবার আসল কথায় আসা যায়। তোরা ওই দিন হাট খোলায় আমার খেলা দেখেছিস? হ্যাঁ দেখেছিলাম। যদি এসপি আসে তাহলে কিন্তু কোনো মুখ খুলবি না। সে আর বলতে হুজুর, আমরা বলবো কিচ্ছু জানি না। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ যা তুই এখন বাড়ি যা, আমি একটু আগলা থাকি।
আচ্ছা ঠিক আছে। আমি একাই 100 হাজার লক্ষ আমি আমি যা চাইবো তাই পাবো। এখন আমি কি করি? না, একটু নেশা করি। বাবা বিলাস, তুই আমার সন্তানের মতো। তোর বাবা ছিল আমার প্রকৃত বন্ধু। কত আশা ছিল তার, ছেলে দেশের মুখ উজ্জ্বল করবে, ভালো মানুষ হবে। তুই অনাথ হয়ে আমার কাছে এসেছিলি আর আমাকেই শেষ করলি। আমার বিষয় সম্পত্তি সব আত্মসাৎ করলি, তাতেও তোর শান্তি হলো না। শেষে কিনা আমার নিষ্পাপ মেয়েটার সর্বনাশ করলি। ওরে পাষণ্ড, সীতাকে অপমান করে রাবণ পর্যন্ত ধ্বংস হয়েছিল। মা দুর্গার হাতে নিধন হয়েছে সর্বশক্তিময় মহিষাসুর। বিলাস বর্মন, তোরও সর্বনাশ শীঘ্রই হবে। তোর সর্বনাশ শীঘ্রই হবে। বিলাস বাবু, মানুষ তার ন্যায় অধিকার হতে বঞ্চিত হয় আপনাদের মতো কাপুরুষ শয়তানদের জন্য। শুনে রাখো বিলাস বাবু, আমাকে যেমন গুলি করে মেরেছ, আমার সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছ, ঠিক তেমনি তোমাকেও জ্বলে পুড়ে মরতে হবে। অর্থের অহংকার আর শয়তানি বুদ্ধি দিয়ে চিরদিন সকলকে দাবিয়ে রাখতে পারবে না। শ্রমিক কিষানের রক্ত হবে না কো ব্যর্থ। মিথ্যাকে সাজানো চক্রান্ত একদিন না একদিন ফাঁস হবেই হবে। আর সেই দিন তুমি সব হারাবে, সব হারাবে। না 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 না, সব মিথ্যা, সব মিথ্যা। আমি কি স্বপ্ন দেখছিলাম? কই কই, আমার কাছে তো কেউ নেই। ভুল ভুল, সব ভুল, সব আমার মনের ভুল। তুমি একা একা কার সাথে কথা বলছো? কয়, তোমার কাছে তো কোনো মোবাইলও দেখছি না কিছু। না না না, ও কিছু নেই। এই, তুই আমার বাগান বাড়িতে সব ব্যবস্থা করে রাখবি। ইলিশ খাবার জন্য ভালো পরিবেশ চাই। পুরো ইলিশ মাছের যা কাঁটা, তার থেকে দেশি রুই কাতলাই ভালো। না রে, প্রশান্ত বলে গেছে এ নাকি বাংলাদেশের ইলিশ, হেভি টেস্ট হবে। বড়ো, তুমি কিন্তু সাবধানে থাকবে। ওই শালা প্রশান্ত সম্পর্কে আমার সন্দেহ আছে। এত ভারতীয় মেয়ে থাকতে ও শালা বাংলাদেশি আমদানি করছে। শালা বড় খেলোয়াড়, দেখে শুনে পা ফেলাবে। বেশ, চল চল। এই, আমাদের বন্দুকের গুলিগুলো ভরে রেডি করে রাখতে হবে, প্রয়োজন হলে ব্যবহার করতে হবে। বেশ, চল চল। যদি তোরি ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোরি ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোরি ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোরি ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তুই কোনো হতাশার গান গাইবি না ফুলকি। আমার কেউ না গেলেও আমরা সকলে যাবো। তোমাদের হাত মেলাবার দিন, তোমরা সকলে এক হও। দেখবে বিলাস বাবুর বিশাল ক্ষমতা উঠে যাচ্ছে। তা না হলে দেশীয় বর্গীরা তোমাদের সব লুটে পুটে সর্বশান্ত করে দেবে। আমার মতো সর্বশান্ত করে দেবে, সর্বশান্ত করে দেবে। নারায়ণ, দুঃখ কষ্টটা আমি বুঝতে পারছি। আমি বেদনা বুঝি না, আমি বুঝি খুঁটি।
একেবারে ফুটি ফাটা ওই বিলাস বাবুর মাথাটাকে আমি পাশ দিয়ে এমন কেলাবো যে পুরো ফুটি ফাটা করে ছাড়বো। যে যে আজ আমাদের এই সুখের সংসারটাকে শ্মশানে পরিণত করবে তাকে আমি ছাড়বো না। প্রশান্ত জন্ম মৃত্যুটা ঈশ্বরের লিখে পাঠায়। এই শয়তানকে আমি ছাড়বো না, আমি নিজের হাতে ওকে শাস্তি দেব। এখন তুমি বলো কখন কিভাবে আমাকে সেই শয়তানটার কাছে নিয়ে যাবে? গড আল্লাহ ভগবান শুভস্ত্র শীঘ্র আচ্ছা। আগামীকাল কাল? রাত্রি 10টায় ওই নবীপুরে পলাশ দেখাতে। তোকে একা যেতে দেবো না ফুলকি, আমরা সকলে যাবো। মেঘ দেখে করিস না ভয়, আড়ালে তার সূর্য আছে। বিলাস পরমনে অন্ধকারের প্রাসাদ অবশ্যই অবসান হবে। ফুলকি মা, তোকে আমি আশীর্বাদ করে যাচ্ছি, জীবন যুদ্ধে তুই জয়ী হবি মা, তুই জয়ী হবি। এই পৃথিবীতে যদি পাপ পুণ্য ধর্ম বলে কিছু থাকে তাহলে জয় তোর নিশ্চিত, জয় তোর না। ঘোর কলিযুগ, তাই ধর্মের কল বাতাসে নড়ে না, তাকে নাড়া দিতে হয়। তাই আমাদের আগে চাই লোক বল ও বাহুবল। সেই জন্যই তো আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, জানের মায়া না করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এবার আমরা বিরাজ বর্মনের মুখোশ টেনে খুলে ফেলবো। দাদা। ও টাকার লোক দেখে সকলকে ভুল পথে নিয়ে চলে, আমরা কেউ আর লোভ করবো না, আমরা লোভের পথে কোনোদিন আর হাঁটবো না। দাদা, যাক দেরিতে হলো, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। টাকাতে কিন্তু সুখ পাওয়া যায় না দাদা। তোমরা যে সঠিক পথে ফিরে এসেছো এটাই আমার কাছে সাপ, এটাই তো দেশের মঙ্গল। গড আল্লাহ ভগবান। ফিরে এসেছো। কালকে রাবণ বাজাবে, তার ব্লুপ্রিন্টটা তৈরি করতে হবে। ওই অন্যায়ের শাস্তি চাই, চরম শাস্তি। বিরাজ বর্মনের মতন শয়তানদেরকে আজমলের মতো গোপনে ফাঁসি না দিয়ে তাদের প্রকাশ্যে ইয়ে কেটে মানে গলা কেটে মারা উচিত। চুপ করো, প্রশান্ত বাতাসেরও কান আছে। তাই তোমাদের বলছি শোনো, কোনো হটকারীর বা উত্তেজনার বসে সবকিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কারণ ওই শয়তান বিলাস মনকে শাস্তি করার জন্য আজ রাত 9টায় হবে ওই সিদ্ধান্ত বাড়িতে আমাদের বৈঠক। আমাদের জীবন দিও, আমরা প্রতিবাদ করব। আমাদের প্রতিবাদ রক্ত লেখায় লাল হইলে ঘাস দেওয়ালের গায়ে শুরু হবে সত্যের সংগ্রাম। জাগো নওজোয়ান, জাগো নওজোয়ান, জাগো নওজোয়ান। দাম নাই, দাম নাই, শালা কারু কথার কোনো দাম নাই। রাত্রি 10টায় আমাকে কথা দিয়ে এখনো পর্যন্ত কেউ এলো না। আজকাল দেখছি কোনো লাইনে অ্যাডভান্স মাল্লু ছাড়া কোনো কাজ হয় না। কিন্তু ওই পাগলা ছেলেটাকে অ্যাডভান্স দেওয়া কি ঠিক হতো? এদিকে আমার ইলিশ খাবার জন্যে লালা ঝরতে শুরু করেছে। এখন আমি কি করি? হ্যাঁ, আমি একটু নেশা করি, তারপর না হয় একটু গান করা যায়। ভালোবেসে বাসর ভালো, নইলে বেশো না গো সখী। ভালোবাসার যত জ্বালা জানে সে যে এই বিলাসালা। ভালোবেসে বাসর ভালো, নইলে বেশো না গো সখী। ভালোবাসার যত জ্বালা জানে সে যে এই বিলাসালা। ভালোবেসে আমি আপনার কথা মতো গেটে পাহারা দিচ্ছিলাম।
ইলিশ তো দূরের কথা, ওই একটা চুনোপুটিরও তো দেখা নাই। বড়ো চলো কলকাতায় গিয়ে না কদিন ফুর্তি করে আসি। আরে ওই কারখানায় 2 গাড়ি মাল ডিসপার্জ না হওয়া পর্যন্ত এ গ্রাম ছাড়া চলবে না। ওই গ্যাস সিলিন্ডার গুলো গেলি আমার 2 লক্ষ টাকা আমদানি হবে। এই, তুই কিন্তু গেটের চাবিটা ঠিক করে রাখবি, কাউকে দিবি না। ওই অফিসে আমার 1.5 লক্ষ টাকা ক্যাশ আছে। কালকে ওই করি জমি বন্ধকে দিয়ে টাকাটা নিয়ে যাবে। বড়ো এই স্বপন চিন্তা থাকতে আপনি দিনে স্বপ্ন দেখুন, শালা কোনো মিয়াকে ঢুকতে দেবো না। আপনার কাছে 4 দানাওয়ালা থাকলেও আমার কাছে আছে এই 6 দানাওয়ালা জাপানি গান। এই গান দিয়ে আপনার মান বাঁচাবো। তোর প্রতি আমার সে বিশ্বাস আছে। দূরে মাথা দেখা যাচ্ছে না? আল্লাহ ভগবান, সরি ফর মাই লেট, আই এম ভেরি সরি ফর মাই বেসি লেট। এত দেরি করে এলে, তাও আবার আঁকা এলে, কারণ কি? রেলগাড়ি স্যার, রেলগাড়ি। রেলগাড়ি ঠিক সময়ে চলছে না, তাহলে ঠিক সময়ে কিভাবে পৌঁছাবো? 1 ঘন্টা 31 মিনিট লেট। হ্যাঁ, রেলগাড়ি ঠিক সময় চলছে না কেন? কি করে চলবে স্যার? দিনে রাতে রেলমন্ত্রী পাল্টাচ্ছে, তাই কার কোথায় কখন কিভাবে চলবে, কেন চলবে গাড়িগুলো ঠিক বুঝে উঠতে পারছে না। তাই তোর মাথায় রেলগাড়ি রেলমন্ত্রী যান নামে যান। আমার ইলিশ চাই, বাংলাদেশের ইলিশ। উল্কির আইডিয়া ঠিকই আছে, এই দেরি করতে মালকে ওর 50% কে নিয়ে গেছে। বিলাস, তোর ওপরে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। কই আমার ইলিশ কই? আমার সঙ্গে চালাকি করলে আমি গুলি করে তোর খুলি উড়িয়ে দেবো। গড আল্লাহ ভগবান, আমি জীবনে কথা খিলাপ করি না। আপনি 50,000 ছাড়ুন, একটা মিস কল করলি ইলিশ লাপাতে লাপাতে এখানে এসে পৌঁছে যাবে। এই, আমাকে কি মাতাল পেয়েছিস না ভোটার পেয়েছিস? ওই সাধারণ ভোটাররা নেতাদের কাজ না দেখে ভোট দিতে বাধ্য হয়। তাই আমি শালা আগে চাই কাজ, তারপর নোট বা ভোট। গড আল্লাহ ভগবান, বেশ আপনি কাজ দেখুন। বিলাস বাবু বলছেন তোমাকে দেখার পর পেমেন্ট ডাউন করবেন। पेमेंट चाहिए 1 लाख रुपया, नॉले एजेंट का रुपया डाउन करे दूसरा एजेंट का काज लगे जाए। আরে প্রশান্ত, এ তো ইলিশ নয়, এ তো মনে হচ্ছে আমার কোলবালি। নরম না শক্ত? টাকা না দিয়ে ওকে টাচ করলে এ বাড়ি বাস্ট হয়ে যাবে। ও পালিশ নয় স্যার, ও বোম, অ্যাটম বোম। আমি আর থাকতে পারছি না রে প্রশান্ত। এই এক কাজ কর, আমার কাছে এখন না 1000 টাকা আছে, এটা নিয়ে কালকে আমি কারখানায় গিয়ে বাকি টাকাটা তোকে দিয়ে দেবো। ধার বাকি আর ভর্তুকিতে রাজ্য চলে, দেশ চলতে পারে, কিন্তু এই মৌতাজ চলে না। মৌতাজের জন্য আগে চাই মানি, মানি। ঠিক আছে, ঠিক আছে। এই বিলাস বর্মন টাকার জন্য কোন মেয়েকে হাত ছাড়া করে। চলো ভেতরে গিয়ে नहीं नहीं, कुछ दाना नहीं खाएगा, कुछ दाना खाएगा हम लोग गला में फांस लग जाएगा। গড আল্লাহ ভগবান। বিলাস বাবু, কেউ খেয়ে আনন্দ পায়, আবার কেউ খায় আনন্দ পায়। তা আমরা এসেছি আপনাকে খাওয়াতে, এ খাবার জীবনে খাননি। এই মালকে
এক সপ্তাহ খেয়ে ওকে আমি বোম্বেতে 2 লাখ টাকায় বেচে দেবো। বুঝলেন তো? ঠিক আছে ঠিক আছে, কারখানা ঠিক চলো। हमें आपका गाड़ी में नहीं जाएगा, हमें दूसरा में गाड़ी चाहिए, दूसरा में गाड़ी से जाएगा। আমি আগে গিয়ে সব রেডি করে দেব। বিদেশের অতিথি বলে কথা, আপনারা আপনারা তাড়াতাড়ি চলে আসুন। শোনো প্রশান্ত, ওই বিলাস বর্মন কারখানার গেটে ঢোকার আগে আমাদের সমস্ত কিছু প্ল্যান করা আছে। ওখানে আছে মরণ অস্ত্র, সমস্ত চক্রান্ত ঠিক করা আছে। এই ব্যাপারে বুঝতে না পারে এই ব্যাপারে সজলদাকে আমি সব তো ফোন করে জেনে নিয়েছি। সজলদা তো ওই কারখানায় ম্যানেজারে কাজ করতো, আর সিদ্ধার্থ দাকেও সব বলে দিয়েছি। ওরা সমস্ত লোকজন নিয়ে যেন তৈরি আছে। গড আল্লাহ ভগবান, আজকে বিলাসের সমস্ত চাল পাঞ্চাল করে দেবো। জন্মালেই মরিতে হবে, তাই আমি মৃত্যুকে ভয় পাই না প্রশান্ত, কিন্তু ওই শয়তানটাকে তার আগে আমি শেষ করবো, তারপর আমি নিজে মরবো। শয়তানিতেই শেষ হয়েছিল রাবণ, শয়তানি করে শেষ হয়েছিল দুর্যোধন, আর শয়তানি করলে তাকেও শেষ হতে হবে দিদিমণি। সে যত বড়ই শক্তিশালী হোক। হ্যাঁ, চলো আজকে আমাদের হাতে আর এক শয়তান শেষ হবে, ওই বিলাস বর্মন।